নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রাজ্য রাজনীতির বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে একান্ত সাক্ষাৎকার রাখার চেষ্টা করছি এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা জনগণের দ্বারা নির্বাচিত, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। জনগণের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা প্রশ্ন করার চেষ্টা করছি এবং তার অনুসারে তাদের মন্তব্য কি রয়েছে জনপ্রতিনিধিদের, তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক একইভাবে সদ্য আমাদের রাজ্যের একটি উপনির্বাচন বা তার পাশাপাশি আমরা দেখতে পাই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উৎসবের মেজাজে। তার পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের পরিস্থিতি কেমন রয়েছে, তার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ইতিমধ্যেই আমাদের সাথে রয়েছেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন, আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় বিধায়ক রঞ্জিত দেববর্মা স্যার। প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা জানতে চাইব, রামচন্দ্রঘাটবাসী কেমন আছেন এবং উনাকে এই আপনি তো কাজ করছেন বেশ কিছুদিন যাবত, সেখানে আপনাকে বিধায়ক হিসাবে পেয়ে সেই এলাকার জনগণ কত? আমি মনে করি আমার রামচন্দ্রঘাট এলাকায় এই পর্যন্ত মানে মানুষের বিক্ষোভটা আমি দেখিনি। কেননা আমি বিরোধী এক দলের একজন বিধায়ক হিসেবে আমি গত প্রায় 13 মাসে বা 14 মাসে এখন তো হয়ে গেছে, এর ভিতরে আমার এলাকায় কিছু উন্নয়নের কাজ আমি করেছি। আমি এই পর্যন্ত প্রায় 400টা চিঠির উপর লিখেছি। ডেভেলপমেন্ট বলতে গেলে আমার এলাকায় যেটা আগে আউটপোস্ট ছিল, সব বিধানসভা কেন্দ্রে পুলিশ পিএস হয়েছে, পুলিশ স্টেশন হয়েছে, কিন্তু আমার রামচন্দ্রঘাটে হয়নি। দশরথ বাবু মুখ্যমন্ত্রী থাকার কারণ উনি করে যায়নি। আমি চিঠি লেখার পর মাননীয় মুখ্যমন্ত্রী ওটা পুলিশ স্টেশন করে দিয়েছে বাজার বাড়িটা, সেটা উদ্বোধনের অপেক্ষায় আছে, কাজ হবে কিছুদিনের ভিতরে। আরো বিষয় হলো কি, যেগুলি রাস্তা 80 বছর হয়ে গেছে অনেক রাস্তা, সেগুলি যেমন সোনারায় একটা গ্রাম, আমি সেই গ্রামে নির্বাচন আগে গিয়েছিলাম। ওরা বললো, স্যার আমাদেরকে একটা রাস্তা আপনি পিস বা পাকা করে দেন। আমি বললাম, আমি যদি নির্বাচিত হই আপনাদের দ্বারা, তখন আমি আপনার এই রাস্তাটা আমি পাকা করে দেব। ইতিমধ্যে ইচ্ছুরিং হয়ে গেছে, আমি সেটা পিস করার জন্য ইতিমধ্যেই আমি চেষ্টা করছি এবং পিস হয়ে যাওয়ার পর, পাকা হয়ে যাওয়ার মানে ইচ্ছুরিং হয়ে যাওয়ার পরে এই এলাকার মানুষ খুশি বললো, 80 বছরের পরে আমরা একটা পাকা রাস্তা পেয়েছি। সেইভাবে বিভিন্ন গ্রামের যে রাস্তা ইতিমধ্যে অনেকটা ব্রিজলিং হয়ে গেছে, যেগুলি অনেক দীর্ঘদিন গত 4-5 বছর রিপেয়ারিং হয়নি, সেগুলি রিপেয়ারিং হয়ে গেছে। নতুন করে 3টা স্টেট হাইওয়ে আমার বিধানসভা কেন্দ্রে আমি নিতে পেরেছি, অনেক চেষ্টা করে চিঠি লিখে আমি নিয়েছি। এমন কিছু বাঙালি এলাকা আছে যেটা গত 5 বছরেও হয়নি রাস্তার কাজ, সেটা আমি 8 মাসে সেখানে 5 কোটি টাকার কাজ করে দিয়েছি। এরকম কিছু, যেরকম রামচন্দ্রঘাট এমন একটা কেন্দ্র যেটা কিছু অংশ কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত এবং এটা ব্লকের অধীনে। এখন ওইখানে সবাই লোকেরা বলছে, বিশেষ করে রামচন্দ্রঘাটে যারা বাঙালি অংশের মানুষ আমাকে বলছে, দলমত নির্বিশেষে স্যার আমাদের এখানে একটা নতুন একটা ব্লক করার জন্য আপনি একটা চেষ্টা করেন। তারপরে আমি ত্রিপুরা বিধানসভায় তোলার পরে সেটা ওই প্রশ্নের তোলার পরিপ্রেক্ষিতে সেটা তদন্ত হলো ব্লকের মাধ্যমে। কয়টা ভিলেজ কমিটি গাঁও সভা নিয়ে এটা করা হবে, টোটাল 11টা 4টা ভিলেজ কমিটি আর 7টা আপনার গাঁও সভা নিয়ে একটা নতুন একটা ব্লক হওয়ার জন্য সেটা তদন্ত হয়ে গেছে। আরো কিছু খাই নদীর পার দ্বারিকাপুর বলে কিছু গ্রাম আমাদের এখানে বাঙালি জনগোষ্ঠী প্রতি বছর বর্ষাকালে এই মৌসুমে তার ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, সেগুলো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, বিধানসভায় তুলেছি। এটাও এনকোয়ারি হয়ে সেখানে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট সেখানে পাথর খোলার জন্য ইতিমধ্যে টেন্ডারে ওনারা ব্যবস্থা করতেছেন। এইভাবে এলাকায় অনেক গ্রামের যেগুলি দীর্ঘ 80 বছর রাস্তা ব্রিক শটিং হয়নি, পাকা হয়নি, সেগুলি আমি এখন করতে পেরেছি। এবং আরেকটা মানে আনন্দ, খুবই খুশির খবর হলো যে আমাদের খোয়াই রামচন্দ্রঘাট আর সদর, যেমন সিমনা ওইদিকে সোনাই বরকাঠিলে যে রাস্তাটা, ওটা একটা ব্রিজের অভাবে দীর্ঘদিন এটা আসা যাওয়া করতে পারতাম মানুষ গাড়ি বা বাইক নিয়ে, সেটা একটা লোহার ব্রিজ করে এবং পুরা রাস্তাটা পাকা
হচ্ছে পিচ রাস্তা করে দিয়েছে। এখন মানুষ সুন্দর যোগাযোগ খোয়ায় আর সদরে যোগাযোগ করতে পারছে। আর অন্যান্য যা কিছু ছোটখাটো মানে অন্যান্য ডেভেলপমেন্ট স্কুল, এগুলি 3টা বিদ্যালয় টাকা বিল্ডিং করার জন্য আমি পাঠিয়েছি প্রস্তাব, সেটাও অনুমোদন অপেক্ষায় আছে, অনুমোদন হয়ে যাবে। এবং আরো কিছু উন্নয়নের কাজ আমি হাতে নিয়েছি, যেগুলি মনে হয় হয়ে যাবে। আর এখন বাজার বাড়িতে একটা বয়েজ হোস্টেল পাকা বিল্ডিং মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, এটা আর একটা গার্লস হোস্টেল অনুমোদন পেয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে। এবং আমার রামচন্দ্রঘাটে নতুন একটা একলব্য স্কুল হয়েছে পাকা বিল্ডিং, এই বছরে চালু হবে। এই কয়েকদিন পরে এটা প্রথমে আমপুরা হায়ার সেকেন্ডারি স্কুলে চালু হবে, এখানে রেসিডেন্সিয়াল স্কুল হিসাবে ঘরগুলি সব মেরামত করা হয়েছে। এগুলি ভাবে আস্তে আস্তে আমি বিরোধী দলের বিধায়ক হিসাবেও আমি লড়াই করে আমার এলাকা জনগণকে যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এলাকার জন্য কাজ করবো, সেটা করে যাচ্ছে। স্যার, বর্তমানে যে একটা সমস্যা রয়েছে, আজকের দিনে আমরা দেখতে পাই যে এই যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে চাকরিটা, রাজ্যে বেকার সমস্যা একটা বড় সমস্যা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই যে চাকরিটা দেওয়ার কথা এসেছিল এডিসি থেকে, অনেক বেকার যুবক যুবতী এমন রয়েছে যারা নাকি কিছুটা আশ্বাস পেয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই সেখানে প্রশ্নপত্র পাস হয়ে যাওয়া, পরীক্ষার একদিন পূর্বে এই বিষয়টিকে উঠে আসা হয় বা এটিকে নিয়ে একটা কেলেঙ্কারি বলা হচ্ছে যে এই প্রশ্নপত্র পাস করাটার পেছনে নানান কারণ রয়েছে, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কি মনে হয় আপনার মতে যে কিসের গাফিলতি? এটা রিক্রুটমেন্ট বোর্ড ডাটা মোহন জমাতিয়ার নেতৃত্বে রিক্রুটমেন্ট বোর্ডটা হয়েছিল, সেখানে তারা যে প্রশ্নপত্রটা সিকিউরিটি জোনে রাখা, মানে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ টিপিএডিসি এর অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর সিকিউরিটি জোনে যেটা রাখার কথা ছিল সেটা ওখানে রাখা হয়নি। সেটা রাখা হয়েছে প্রশ্ন এবং উত্তরাদি অ্যান্সার কিটা, ওইটা রিক্রুটমেন্ট বোর্ডে ডাটা মোহন জমাতিয়ার বাড়িতে এখানে কনের চৌমুনি ওনার বাড়িতে রাখা হয়েছে। এবং সেখান থেকে পরীক্ষাই হয়নি, তার আগে সেটা অ্যান্সার কিটা কেন কিভাবে তৈরি করল, কিভাবে হবে, আর সেটা একটা জেরক্স দোকানের দিয়ে পাঠায় উনি ইয়ে করলো। এত অফিসার, এত রিক্রুটমেন্ট বোর্ডের লোক থাকার পরেও তার ওই যে জেরক্স করার সময় একজন লোককে পাঠালেন না, উদ্দেশ্যটা কি? সেটা জানার সাথে সাথে আমি মহারাজার সঙ্গে কথা বলেছি। আমি প্রথম আমার এই তীব্রমাত্রা দলের বিধায়ক হিসাবে আমি এর বিরোধিতা করেছি এবং আমি আলোচনায় মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে আমি এসেছি এবং আমি নিজে চিঠিও দিয়েছি। ডাটা মোহন জমাতিয়ার নামে এফআইআর করার জন্য আমি চিঠি দিয়েছি এবং তদন্ত চলাকালীন এডিসির সিও মিস্টার সিকে জমাতিয়াকেও তার দায়িত্ব থেকে সরানোর জন্য বলেছি এবং যে রিক্রুটমেন্ট বোর্ডকে বাতিল করার জন্য আমি দাবি তুলেছি। রিক্রুটমেন্টকে বাতিল করা হয়েছে, ডাটা মোহন জমাতিয়া চেঞ্জ করা হয়েছে, কিন্তু ডাটা মোহন জমাতিয়া যার নেতৃত্বে এই প্রশ্নপত্রটা কি বোর্ড অ্যান্সার কি তা যা ফাঁস হয়েছে, কিন্তু তার নামে আসেও মানে এফআইআর করা হয়নি। তো এই বিষয়টা পুলিশে তদন্ত চলছে, আমি এর বেশি কিছু বলবো না। তবে এটা যেগুলি গাইডলাইন ছিল এটাতে কিছু ত্রুটি আছে আমি দেখছি, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে কি এই যে চাকরির যেটা পরীক্ষা নেওয়া হবে সেখানে অরেলটা 15 মার্কের উপর নিতে পারবে না, সেখানে 50% নেওয়া হচ্ছে। ওইরকম ভাবে যেরকম সিভিল ইঞ্জিনিয়ার যেটা পরীক্ষা হয়ে গেছে সেখানে ওইরকম হয়েছে, সেটাও ইয়ে করা মানে বাতিল করার জন্য বলছে, মনে হয় এটা বাতিল হয়ে যাবে। এবং আমি ফটোকেও দেখছি এটা, আর ওই সমস্ত কিছু যা কিছু ইয়ে করার জন্য আমার কাছে যথেষ্ট প্রুফও আছে, আমার কাছে ডকুমেন্টসও আছে। স্যার, এমন কিছু কথা উঠছে যে কেন দাতামোহন ত্রিপুরাকে সেই দায়িত্বটি দেওয়া হয়, এবং তার পাশাপাশি এমনও কিছু প্রশ্ন উঠছে যে কি কারণে এমনটাও শোনা যায় যে পরীক্ষার আগে নাকি কয়জনকে কয়টা আসন মানে কয়টা পদ সেখানে দিতে হবে, মানে বলাই চলে যে সেখানে চাকরি পাওয়ার আগে কয়টা চাকরি কার বাড়িতে যাবে এমনটাও নাকি কথা হতে শুরু করে দিয়েছিল। আপনার কি মনে হয় এটা কতটুকু সত্যতা রয়েছে? এটা আমি বলতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারবো যে প্রশ্নপত্র যেটা ফাঁস না যদি না হয়তো এটা অনেক কিছু হয়ে যেত, পরবর্তী সময় এটা হাইকোর্টেও কেস হতে পারতো, অনেক কিছু কোর্টে কেস করার মতন সাফিসিয়েন্ট অনেকের কাছে ডকুমেন্টস আছে। যেমন আজকে আমি যখন দিল্লি থেকে এয়ারপোর্টে আমি
ছিলাম, তখন স্নেহা রুপিনী বলে একজনের হোস্টেস, উনি ওইটার পরীক্ষাতে ছিল, ওই সাব জোনাল অফিসার। উনি আমাকে বললো, স্যার আমি ত্রিপুরাতে গেছিলাম, দুঃখ পেয়েছি যে ক্যান্সেল হয়ে গেল, আবার পরীক্ষা দেওয়ার জন্য উনি করছে। তো খুব দুঃখ প্রকাশ করলেন, আমি খুব দুঃখ পেলাম মধ্যে তাদের এটা যে অনেক কষ্ট, যে আমরা ছুটি নিয়ে যাওয়া, এয়ার হোস্টেস করে আমরা ছুটি নিয়ে যাওয়াটা খুব কষ্ট। তারপরে আমি বললাম, চিন্তা করো না, এগুলি তো হবে। তবে যেহেতু এখন নতুন করে আবার নতুন রিক্রুটমেন্ট বুক করেছে, যে বুডিনার খুব ভালো বুক। আমি এডিসিতে ওয়েস্ট জোনালের চেয়ারম্যান ছিলাম, আমি অনেকে পেয়েছি, খুব সব ভালো লোক। ওনার নেতৃত্বে যেটা বুকটা উনি ঘোষণা করেছেন এবং যে নিয়ম কানুন ঘোষণা করছেন, এটা ঠিক আছে। এবং আগামী দিন যে 24 জুলাই, যে 21 তারিখে হওয়ার কথা ছিল, অন্যান্য পরীক্ষাতে অন্যান্য অনেক ছাত্ররা এঙ্গেজ থাকার কারণে সেটা তাদের রিকোয়েস্ট অনুসারে 24 তারিখ করা হয়েছে। যে আমাদের 24 তারিখ যে এক্সামিনেশন হবে সেটা ঠিকভাবে হবে বলে আমি বিশ্বাস করি। স্যার, আজকের দিনে রাজ্য রাজনীতি অনেকটাই উত্তাল। আজকে একটা বড় সড়ো সিদ্ধান্ত নিতে দেখা যায়, আমরা দেখতে পাই প্রেস কনফারেন্স কিছুক্ষণ পূর্বে তীব্রামথা দলে কিছু নেতৃত্বরা বসেন এবং তারা জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচন তীব্রামথা দল একাই লড়াই করবে এবং রাজ্য সরকারের বিশেষ কিছু বিষয়ে তারা সন্তুষ্ট নয়, অর্থাৎ তীব্রামথা দল সন্তুষ্ট নয়। কি এমন হয়েছে যাতে করে আজকে এত বড় একটি সিদ্ধান্তের বিষয় তুলে ধরতে হলো তীব্রামথা দলকে সাংবাদিক সম্মেলনে? অ্যাকচুয়ালি বিজেপির সঙ্গে তীব্রামথার আটা বা অ্যালায়েন্স বলে যারা প্রচার করছে তা ঠিক না। তীব্রামথার গোপেন অবিন্দের সঙ্গে চুক্তি করেছে, কিন্তু সে চুক্তির বিনিময়ে আমরা বিজেপি পার্টির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং জাস্ট করেছি, কিন্তু এখনো আমাদের লিখিত কোনো আটা হয়নি বিজেপির সঙ্গে। এই হিসাবে আমাদের পার্টির যা সিদ্ধান্ত আমরা এককভাবে নেওয়ার, তাদেরকে আমরা জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমরা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচন দাঁড়াবো না, এডিসি নির্বাচন দাঁড়াবো না, বিধানসভাতে দাঁড়াবো, এটা আমাদের স্বাধীন মানে ক্ষমতা আছে। স্যার, সেখানে একটা প্রশ্ন থাকবে, আপনি বলছেন যে আপনারা অ্যালায়েন্স নেই, কিন্তু আপনাদের দলের এমন অনেক নেতৃত্ব রয়েছে যারা গভর্নমেন্টে বর্তমানে মিনিস্ট্রিতে রয়েছে, একটু যদি পরিষ্কার করেন বিষয়টা। আমি এই জন্য বলছি যে বিজেপির সঙ্গে আমাদের একটা চুক্তিতে বেশ করে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছি, আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে আমরা মিনিস্টারকে গিয়েছি। যদি আমাদের দাবিগুলি পূরণ না হয়, মিনিস্টার আজকে আসে, কালকে চলে আসবে উনি, মিনিস্টার আপনার ছেড়ে দিন, কে আছে? আমার স্বার্থটা, আমার ত্রিপুরা সাথে স্বার্থ যদি সেখানে পরিপূর্ণ না হয়, তাহলে আমরা সেখানে কি লাভ? আইপিএফটি 5 বছর ছিল, কিছু করতে পারলো না, তার মন্ত্রিসভায় থাকলো, কি অর্থ আছে? এর জন্য তো আইপিএফটির হাল কি অবস্থা আছে ত্রিপুরা জনগণ দেখেছেন, আপনারা দেখেছেন, একেবারে ওরা তলানিতে চলে গেছে। সুতরাং আমরা তীব্রামথা সেই অবস্থায় আমরা যাব না। মহারাজাও বলেছেন, আজকে উনি মেসেজ দিয়েছেন যে আমরা পঞ্চায়েতে আমরা লড়াই করবো। আমাদের ত্রিপুরা সিটিজেনশিপ একটা কমিটি আছে, বাঙালি অন্যান্য সম্প্রদায়কে নিয়ে আমাদের একটা আছে, পার্টি আছে, সংগঠন আছে, সেটাকে আমরা সক্রিয় করছি এবং নির্বাচনে কোথায় কোথায় আমরা দাঁড়ানো সম্ভব সেগুলি আমরা চেষ্টা করছি দাঁড়ানো। স্যার, তবে এই ত্রিপাক্ষিক যে একটি চুক্তি হয়েছিল যে 3টি দল একই সাথে, তবে সেই চুক্তি কি হয়েছে স্যার? কিছুই কি সেখানে হয়নি? ত্রিপাক্ষিক চুক্তি বলতে এটা পার্টির সঙ্গে না, এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ত্রিপুরামথার ভিতরে আমাদের চুক্তিটা হয়েছে। সেখানে ল্যান্ড রাইটস এর কথা বলা হয়েছে, সেখানে পলিটিক্যাল পাওয়ারের কথা বলা হয়েছে, সেখানে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা উন্নয়নের কথা বলা হয়েছে। সেজন্য আমরা কিছুদিন মধ্যে মহারাজ ত্রিপুরাতে আসবেন, আসার পর আমাদের মিটিং হবে এবং আমাদের একটা টিম শীঘ্রই দিল্লিতে যাওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং মহারাজ আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করার জন্য চেষ্টা করছি। স্যার, যে অ্যাকর্ড হয়েছিল সেই অ্যাকর্ড অনুসারে বর্তমানে প্রায় 3.5 মাসের উপর হয়ে গেছে, 6 মাস হতে আর কিছুদিনই বাকি রয়েছে। অ্যাকর্ডে ত্রিপুরাদের যা যা দেওয়ার কথা বলা হয়েছিল বা আশ্বাস দেওয়া হয়েছিল, তার কটা পূরণ হয়েছে? নির্বাচন যখন আমাদের অ্যাকর্ড হওয়ার সাথে তো নির্বাচন ঘোষণা হয়ে গেল, পুরো 15 জন্য কিছু আমরা করতে পারলাম। এই মাত্র লোকসভাতে আপনি দেখছেন যে সংসদে এখানে শপথ গ্রহণ নিচ্ছে, মিনিস্টার গঠন হচ্ছে। এই প্রক্রিয়া শেষ সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরামথা মহারাজ বলছেন যে আমরা কিছুদিনের ভিতরে
বা 29 বা 30 তারিখ মহারাজ ত্রিপুরায় আসতে পারেন। সে সময় আসার সাথে আমাদের মিটিং হবে এবং আমরা সেখানে মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব আমরা কবে দিল্লিতে আমাদের টিম যাবে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন আমাদের দেখা হবে সেখানে আমরা ক্লিয়ার বলবো সেটা কবে কি করবেন না করবেন সেই বিষয়টা আমরা ক্লিয়ার করে দেবো। আমরা অপেক্ষা করবো না, যেটা আমরা 6 মাস কথা দিয়েছি এই 6 মাসে আমরা অপেক্ষা করবো, নইলে আমরা আবার বিরোধী দলে চলে আসবো কি আছে। যেখানে আমাদের ত্রিপুরা সাইডের স্বার্থ নাই, ত্রিপুরা সাইডের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের ত্রিপুরা সাইড জন্য আমরা অনেক কিছু করবো, রাজনৈতিক ক্ষমতা, ল্যান্ড রাইটস আমরা অধিকারটা দিব, এই কথাটা আমরা বলেছিলাম। সেটা যদি আমরা পূরণ করতে না পারি চলেছে এই এদের সঙ্গে থাকে আমার কি লাভ, আমরা বিরোধী দলে থাকবো। এটা হলো আমার নিজের ব্যক্তিগত অপিনিয়ন। তবে স্যার কি হচ্ছে বর্তমানে, কি রাজ্য সরকার আপনাদের যে আশ্বাসগুলো দিয়েছিল সেগুলো কিছুটাই পূরণ করছেন না? না, রাজ্য সরকার পূরণ করছেন, সময় তো তাদের কাছে নাই না। নির্বাচনে আবার পঞ্চায়েত নির্বাচন আসতেছে, কবে আবার নির্বাচন কমিশন ঘোষণা হবে সেটা কাজটা করতে হবে না, সিদ্ধান্ত তো নিতে হবে। এই যে পুরো কন্ডাক্ট থাকাকালীন তো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। এই অবস্থায় তো আমরা এই জন্য দূরত্ব ভাবে আমরা চেষ্টা করতেছি যে কি করা যায়, এর ভিতরে করা যায়। এই জন্য আজকে আমাদের নির্বাচন কমিশনের কাছে আমরা চিঠি দিয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে, তারপরে মহারাজ আসবে, তারপরে আমরা মিটিং আবার বসবো, ফুল প্লেজের মিটিং আমরা বসবো, সেখানে সিদ্ধান্ত হবে কোথায় কোথায় পঞ্চায়েতে আমাদের প্রার্থী দাঁড় করানো হবে, ক্যান্ডিডেটের নামগুলি আমরা বাছাই করার বিষয়টা রয়েছে, তারপরে দিল্লিতে টিম যাওয়ার বিষয়টা রয়েছে, এডিসিতে ধান দেওয়ার কথা সেটা কিভাবে সচল করা যায় সে বিষয়টাও রয়েছে। এই সামগ্রিকভাবে নিয়ে আমরা মিটিং মহারাজ আসার সাথে সাথে আমরা বসবো এবং বাকি দিল্লিতে যাওয়া, নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানো, ক্যান্ডিডেট ঠিক করা এবং এডিসিকে ফান্ড ফ্লো করার সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে আমাদের সামনে দিকে আমরা অগ্রসর হব। স্যার আজকে প্রেস কনফারেন্সে এই বিষয়টিও বলা হয় যে শাসক দল বিজেপি থেকে আপনাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি পঞ্চায়েত নির্বাচনের যে প্রার্থী পাবে এই বিষয়টিকে নিয়ে, এটা কি রয়েছে? আমি তো আগে বললাম বিজেপির সঙ্গে আমাদের কোনো এলায়েন্স হয়নি, আটাক হয়নি, লিখিতভাবে দেখছেন আপনারা যে মানে আটাক করেছে বলে বিজেপি পার্টির সঙ্গে ত্রিপুরা মাথার কোনো আটাক হয়নি, লিখিত কোনো আটাকই হয়নি। আমি জানি আমরা যেটা ত্রিপাক্ষিক যেটা চুক্তি হয়েছে সেটা হইল আমাদের ত্রিপুরা সাইডের রাজনৈতিক অধিকার, ভূমির অধিকার, কৃষ্টি সাংস্কৃতিক উন্নয়ন, এই সমস্ত নিয়ে আমাদের চুক্তি হয়েছে। কেন্দ্র সরকারের সঙ্গে হয়েছে, রাজ্য সরকার সেখানে উপস্থিত ছিল, তারা এই ত্রিপাক্ষিক এইভাবে চুক্তি হয়েছে। কিন্তু রাজনৈতিক দল বিজেপি এবং ত্রিপুরা মোর্চার মধ্যে আজও আমাদের কোনো আঘাত হয়নি, শুধু আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা হয়েছে যে আমরা একটা বোঝাপড়া করে আমরা একটা চলবো এবং প্রশাসনকে আমরা চালাবো, এইভাবে একটা আমাদের সমঝোতা হয়েছে। তবে স্যার আপনারা কি বিরোধী দলের তকমায় আছেন নাকি কি আছে বিষয়টা? যেহেতু এখন আমরা সমঝোতার ভিতরে আছি, মানে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে, একটা বিরোধী দল আমরা সরকারের পক্ষে আছি, আমরা বিরোধিতা করবো না, দেখা যাক কি হয় আগামী দিনে। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত হবে, পার্টির ভিতরে আলোচনা হবে, আমাদের যত নির্বাচিত এডিসি এবং বিধানসভা নির্বাচিত প্রতিনিধির সঙ্গে মহারাজা বসবেন, আমাদের পার্টির নেতৃবৃন্দ বসবেন, সেখানে ঠিক করবো আমরা কি আগামী দিন সরকারের পক্ষে থাকবো না বিরোধী আসনে আবার বসবো, সেটা সেখানে ঠিক করবো। স্যার আপনাদের এই ধরনের কথাবার্তায় আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজ্যের জনগণ অনেকটাই বিভ্রান্তিতে রয়েছে। এই যে আপনারা বলছেন আগামী দিনে সেখানে কেন্দ্রের সাথে কথা বলবেন বা বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের কবে যেগুলো বলা হয়েছিল চুক্তিতে যে বিষয়গুলো ছিল সেগুলো কবে নাগাদ দেওয়া হয় বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন বলছেন, সেই অনুসারে কেন্দ্র থেকে কি ধরনের রেসপন্স পাচ্ছেন? আপনাদের সাথে কথা বলতে কি তারা রাজি রয়েছে? অবশ্যই রাজি, কেন রাজি থাকবো না, যেহেতু চুক্তি হয়ে গেছে। এখন কথা হচ্ছে কি, এই যে আমি বললাম নির্বাচনের পুরো কন্ডাক্ট শেষ, তারপরে কিছু নির্বাচন হয়ে গেল, ভোট গণনা রেজাল্ট বাইরে হইলো, তারপরে শপথ গ্রহণটা চলছে, পরশুদিন গতকাল পর্যন্ত শপথ অনুষ্ঠানটা চলছে। সেখানে মাননীয় রাজ্যপাল আজকে উনি দিল্লি থেকে আসছেন ত্রিপুরায়, একসঙ্গে আমরা আসলাম। তা মাননীয় চিফ মিনিস্টারও দিল্লিতে আছেন, ত্রিপুরা ভবনে আছেন, উনিও এখানে আছেন। সুতরাং সবাই মানে দৌড়াদৌড়িতেই আছে, সময়টা খুব সংকট, মানে খুব অল্প সময় আবার পঞ্চায়েত নির্বাচন হবে। এর ভিতরে আমরা কিছু একটা দিল্লির সঙ্গে কথা বলে কোন কোন বিষয়টা আগে অগ্রাধিকার দিয়ে আমাদের যে চুক্তির বিষয়টা ইমপ্লিমেন্ট করার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আমাদের মহারাজা আসার পরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা
স্যার, আমরা আরো একটি বিষয় দেখতে পাচ্ছি বর্তমানে অনেকটাই আলোচিত রয়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সর্ব জায়গায়, যে চুক্তি হয়েছিল বা যেখানে নাকি আলোচনা হয়েছিল, যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত গ্রহণকালে যিনি ত্রিপুরা মথা দলের প্রাক্তন সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনার একটি সিগনেচারের বিষয় রয়েছে। সেই সিগনেচারের সাথে উনার নর্মাল যে কাগজপত্র রয়েছে বা কাজকর্ম রয়েছে, সেখানকার উনার যে একটা স্বাক্ষর রয়েছে, তাতে অনেকটা অমিল রয়েছে। সেটাকে নিয়ে জনগণের মধ্যে একটা প্রশ্ন বা সামাজিক মাধ্যমে অনেক কিছু রয়েছে আলোচনা। একটু চাইবো সেটার স্পষ্টীকরণ আপনি তুলে ধরবেন। দেখুন, যখন ত্রিপাক্ষিক চুক্তি দিল্লিতে হয়েছিল হোম মিনিস্টারের আন্ডারে, সেই চুক্তিতে আমি নিজে উপস্থিত ছিলাম। আমি মহারাজার পিছনে ছিলাম, কিন্তু ক্যামেরার জন্য আমার ছবিটা আছে, পরবর্তী সময় আছে, আমি তো আমার ছবি অনেক সোশ্যাল মিডিয়াতে আছে। যত এটাতে তাতে কোনো সন্ধান নেই, মহারাজ নিজে সই করেছে। এবং হয়তো অন্যান্য কাগজপত্রে, পার্টির কাগজপত্রে হয়তো ওনার সিগনেচার একটু হেরফের হতে পারে বা ইয়ে করার সময়, আমাদেরও তো নিজেরও হয়, তোমারও হতে পারে। হ্যাঁ, অনেক সময় ব্যাংকে চেকে সই করার সময় ইয়ে হয়ে যায়, হ্যাঁ, অমিল হয়ে যায়। তাতে এটা সোশ্যাল মিডিয়াতে আমাকে কয়েকজন জিজ্ঞেস করছে এটা কি ঠিক কিনা। না, এইগুলি না, আমি নিজে ছিলাম সেখানে। এটাতে সন্দেহের কোনো অবকাশ নেই। মহারাজ যেটা সই করছেন ঠিকই সই করছেন। স্যার, রাজ্য রাজনীতিতে নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমত আলোচনা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরা মথা দল ত্রিপুরাসাদে এমনটা আশ্বস্ত করেছেন যে চুক্তির মাধ্যমে অনেক কিছুই হয়ে যাবে। এমনটা বলার পর আজকের দিনে আবারও বলা হচ্ছে যে একা লড়াই করতে চলেছে পঞ্চায়েত নির্বাচনে। জনগণ অনেকটা বিভ্রান্তিতে রয়েছে। জনগণের মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, আইপিএফটি দল যেভাবে ত্রিপুরাসাদের বহুদিন যাবৎ ঠকিয়ে এসেছে এবং সেখানে পরবর্তীতে আইপিএফটি দল যখন সেখানে বিধানসভায় যায়, সেখানেও এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদের সময় যে ত্রিপুরাল্যান্ডের দাবি, সেটা তারা কখনোই তুলে ধরেনি, অর্থাৎ ত্রিপুরাসাদের জন্য কখনো কথা বলেনি। এমনটাই কি করছেন বর্তমানে ত্রিপুরা মথা দলও? কেননা তারাও বর্তমানে বিধানসভায় রয়েছে, কিন্তু এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যেটা মেইন ইস্যু রয়েছে, ত্রিপুরাসাদের একটা ইমোশন সেখানে কাজ করে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির পেছনে। সেটাকে নিয়ে কতটুকু কথা বলা হচ্ছে, সেটা কতটুকু এগিয়েছে? আমরা চুক্তি তো করেছি, আপনারা দেখেছেন, আমরা তো কোনটা গোপন রাখি, সবটাই জনগণের কাছে সামনে তুলে ধরেছি। এখন কথা হচ্ছে যে কেন্দ্র সরকার যে বলেনি যে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেব, বা চুক্তিতেও লেখা নেই যে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করব, বিষয়টা ক্লিয়ার। সুতরাং এখন যেটা গভর্নমেন্ট আমাদেরকে যেটা অধিকার, আমাদের রাজনৈতিক যে অধিকার, প্রশাসনিক যে ক্ষমতা দেওয়ার কথা এবং ল্যান্ড রাইটস যেটা দেওয়ার কথা, ওনারা কি দেয় সেই চুক্তি মোতাবেক এখন আমরা করবো। এবং জয়েন্ট ওয়ার্কিং কমিটি কিছুদিন ভিতরে হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি দিল্লিতে গিয়ে আসার পরে আমার একটু বিশ্বাস হয়েছে যে এটা ওয়ার্কিং কমিটিতে হয়ে যাবে। ওয়ার্কিং কমিটিতে আলোচনা হবে, আমাদের ত্রিপুরা চিফ সেক্রেটারি স্যার থাকবেন সেই ওয়ার্কিং কমিটিতে, আমাদের পার্টি থেকেও প্রতিনিধি থাকবেন এবং কেন্দ্র সরকারের প্রতিনিধি থাকবেন। এভাবে প্রতিনিধি নিয়ে আমাদের জয়েন্ট ওয়ার্কিং কমিটি হবে এবং সেখানে আমাদের কি কি রাইটসটা দেওয়া হবে সেটা এই হবে। এবং চুক্তির আগে যেটা ক্লেম বোর্ডের পিছনে যে ডকুমেন্টসগুলি লেখা আছে আমরা আগে দেখেছি, এগুলি ওই সেই অনুসারে আমাদের যে অধিকারটার কথা বলা হয়েছে সেটা হবে আর কি। আর সে বিষয়টা আমি এখন ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু এটা লিখিত আছে। আমরা সেটা জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে আলোচনা করবো এবং এটা দ্রুত রূপায়ণ করার জন্য। স্যার, বর্তমানে সিএ ইমপ্লিমেন্ট নিয়ে নানান আলোচনা চলছে। সেটা যদি ইমপ্লিমেন্ট হয়, সেটা কতটুকু ভালো হবে আপনি কি মনে করেন? ত্রিপুরায় সিএটা ইমপ্লিমেন্ট করতে পারে না। দেখুন, আসাম চুক্তি হয়েছে, আপনারা জানেন, আসাম চুক্তি হয়েছে, আসামে কিন্তু সিএটা ইমপ্লিমেন্ট করতে পারেনি। সে কারণে সেখানে এনআরসিটা চালু হয়েছে। এনআরসি চালু করে সেখানে বিদেশি লোক প্রায় 10 লাখের উপর শনাক্ত হয়েছে। ত্রিপুরায় 1993 সনে 23 আগস্টে এটিটিএফের সঙ্গে ত্রিপুরার স্টেট গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে 1971 সনে 25 মাসের পর যারা বাইরে থেকে ত্রিপুরায় আছেন বা ভারতবর্ষে যারা আছেন তাদেরকে শনাক্ত করে তাদের দেশে পাঠানো হবে। এটা রাইটিং কমিটমেন্ট দিয়েছে, কিন্তু গভর্নমেন্ট আজ পর্যন্ত সে চুক্তির যেটা রাইটিং কমিটমেন্ট দিয়েছে সেটা ইমপ্লিমেন্ট করেনি। আমরা দাবি তুলেছি সেটা ইমপ্লিমেন্ট করার জন্য। আর
সেজন্য আমরা কিছুদিন আগে টিওআইপিসি যেটা চুক্তি যেটা রিটার্নিস যারা সারেন্ডার করেছে সাবেক বিজয় মুক্ত তাদের একটা সংগঠন নিয়ে আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করছি, মেমোরেন্ডাম আমরা দিয়েছি এবং বিষয়টা ওনাকে সঙ্গে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত 2 ঘন্টা 5 মিনিট ওনার সঙ্গে আমরা বসেছি, ওনাকে বুঝিয়েছি। তো উনি বিষয়টা দেখবেন। আর আমি ইতিমধ্যে দিল্লিতে আরো কয়েকজন আমাদের প্রতিনিধি আমরা দিল্লিতে গেছি এবং আমরা নর্থ ইস্টের যিনি চার্চে আছেন একে মিশ্র সাহেবের সঙ্গে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এটা ইমপ্লিমেন্ট করার জন্য এবং রাজ্যপালকেও দিয়েছি এবং আমরা সুপ্রিম কোর্টও কেস করার জন্য এই বিষয়টা সুপ্রিম কোর্টের বিভিন্ন উকিলের সঙ্গে ব্যারিস্টারের সঙ্গে আমরা আলোচনা করেছি। এখন আমাদের ওই দাবিকে পূরণ করার জন্য চুক্তিকে বাস্তবায়ন করার জন্য যদি আমরা আইনের আশ্রয় নিতে হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিব এবং এর জন্য যতটুকু সাফিসিয়েন্ট ডকুমেন্টসের প্রয়োজন সেটা আমরা কালেকশন করে চলছে। স্যার তবে কি সিএ হবে না ত্রিপুরাতে সিএ তো চালু হওয়ার পরে কেউ তো অ্যাপ্লাই করেনি, কারণ সিএ অ্যাপ্লাই করলে যিনি করবেন তিনি প্রথমে বাংলাদেশি হিসাবে নিজেকে স্বীকার করে নিতে হবে। কেননা সেই সিএ ফর্মটা তোমরা দেখছো কিনা আমি জানি না, কিন্তু অনলাইনে আমি পাতার পর পাতার আমি দেখছি সেখানে বাংলাদেশ তোমাকে জেনে ভারতের নাগরিক হিসেবে যদি উনি অ্যাপ্লাই করে পাওয়ার জন্য সিটিজেনশিপের জন্য তাকে বাংলাদেশের কোনো না কোনো একটা ডকুমেন্টস সাবমিট করতেই হবে সেখানে। তারপর একটা ভেরিফিকেশন হবে যে সে ওই দেশে কোনো সময় ছিল কিনা, আরো কতগুলো প্রশ্ন। সেই জন্য কেউ সেটা যতদূর প্রথমে সিএর জন্য যারা আনন্দ উল্লাস করেছিল তারা আজকে নীরব। হ্যাঁ, কেন? কারণ সিএ ফর্ম ফিল আপ করা মানে নিজেকে প্রথমে বাংলাদেশি হিসাবে বা তৎকালীন পূর্ব পাকিস্তানি হিসাবে নিজেকে স্বীকার করে নেওয়া। এই জন্য অনেক কিছু এখানে সিএ যারা অ্যাপ্লাই করবেন তারাও চিন্তা ভাবনা করছেন। আমি অনেক বাঙালি বুদ্ধিজীবীর সঙ্গে কথা বলছি, না সেটা তো একটা কাল হয়ে দাঁড়াচ্ছে পারছি না। সুতরাং এটা ত্রিপুরাতে সিএ হোক সেটা আমি চাই না, আমরা এর বিরোধিতা করছি, আমাদের পার্টিও বিরোধিতা করছেন এবং মহারাজা নিজেও সুপ্রিম কোর্টে কেস করেছেন, বিষয়টা এখন পেন্ডিং আছে। সুতরাং আমরা ত্রিপুরাতে যাতে সিএ না হোক সেটাই আমি চাই। স্যার বর্তমানে যিনি বিরোধী দলনেতা রয়েছেন অর্থাৎ আমরা যদি বলি সিপিআইএম দলের যিনি রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তিনি বলেছেন একটা বক্তব্যের মাধ্যমে তিনি বলে দিয়েছেন সেখানে যে আইপিএফটি দলের মতোই তিপ্রামথা দলও বর্তমানে তিপ্রাসাদের ঠকাচ্ছে। আইপিএফটি দলের মতোই তিপ্রামথা দলের নেতৃত্বরাও শুধুমাত্র পদের পেছনে বা মন্ত্রিত্ব লাভ করার জন্যই ছুটে বেড়াচ্ছেন এবং নিজেদের আখের গুছিয়ে নেওয়ার পর সেখানে বিধানসভায় বা কোনো জায়গায় সাংসদে তারা কথা বলছেন না তিপ্রাসাদের যে দাবি রয়েছে গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে। এই যে একটা এলিগেশন, এই যে একটা অভিযোগ, সেটার বিষয় কি বলবেন? জিতেন বাবু তো পার্লামেন্টে ছিলেন, দীর্ঘ বছর উনি পার্লামেন্টে ছিলেন। তিপ্রাসাদের জন্য কি দাবি উঠলেন পার্লামেন্টে, উনি কি প্রশ্ন রাখলেন, কি প্রশ্ন জমা দিয়েছেন? এখনো দিন বলেছে মিডিয়ার সামনে বা জনগণের সামনে উনি কোনো দিন বলেছে? আর ত্রিপুরা রাজ্যে ওনারা সিএ এগেইনস্টে বলছেন। একটা মিছিল বের হয়েছে চালু হওয়ার পরে, ওনাদের একটা মিছিল বের হয়েছে, একটা মিছিল তো বাইরে হয়নি। ত্রিপুরাসাদের অধিকার কি কি দিবে সে বিষয়ে তাদের ক্লিয়ার না। তারা ক্লিয়ার বলছে 125 অ্যামেন্ডমেন্টস আছে না, 244 এস আছে না, ত্রিপুরা রেঞ্জ আছে, তাদের তো কোনো স্পষ্ট না। সেজন্য আজকে ওরা জনগণকে, ওরা অনেকে নিজেরা ত্রিপুরাসাদকে ঠকানোর পরে আজকে তাদের যে বেহাল অবস্থা, সেজন্য তারা এখন পাহাড়ে কোনো সংগঠন গড়ে তুলতে পারেনি। সেই অবস্থায় তারা বলছে ত্রিপুরামঠাও বিজেপির হাতে মানে এখন প্রতারণা হয়েছে, সেজন্য তারা একদিন শেষ হয়ে যাবে। নানান তারা আশ্রয়ের গল্প করে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। আমি শুধু একটা উদাহরণ দিই, আমার রামচন্দ্র কাঠ দশরথ দেবের জন্মভূমি, উনি এখানে নির্বাচনে চিরকাল উনি এখানে নির্বাচনে দাঁড়িয়ে উনি পাস করেছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন, সেখানে আমি দাঁড়িয়েছি। আমি গত 2023 নির্বাচনে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি এবং এই যে লোকসভা নির্বাচনে 4000 ভোট আমি আরো বেশি পেয়েছি। কয়েক ডিস্ট্রিক্টে যদি বলে কল্যাণপুর তো ভোটার বেশি, যদি পার্সেন্টেজ হিসাবে যদি তুলনা করে রামচন্দ্রঘাট 1 নম্বরে আছে। আমরা ভোটটা করছি, ভোট সবচেয়ে বেশি পেয়েছি আমরা এবং সিপিএম এ যত ভোট পেয়েছে আরো কমে গেছে, আরো 3000 উপর ভোট কমেছে তাদের। এটা তথ্য ডাটাতে বলছে, আমার কথা না। তো জিতেন বাবুদের ভোট হার কিভাবে কমছে
তোমরা নিজে যদি বিশ্লেষণ করে জিতেন বাবু, তারা যদি বিশ্লেষণ করে এই নির্বাচনে তাদের ভোট বেড়েছে কিনা না কমেছে কিনা দেখুন। এখন গ্রামে স্যার সেক্ষেত্রে উনি বলেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, তারা যারা ভোটাররা রয়েছেন সেখানে সিপিআইএম দলের যারা রয়েছেন যাদেরকে তারা চেনে তাদেরকে নাকি ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না, এমনও একটা কথা বলেছেন। তারা প্রতিবাদ করেন কেন? তারা তো সুস্থ ভোট খাইছে বলছে, নির্বাচন করে তাদের প্রেস মিটটা ইয়েতে আছে তো এখন, তার তো বলছে ভোটটা সুস্থ হচ্ছে। কয়েকটা ভোট কেন্দ্রে বিশেষ করে জেনারেল বাঙালি অধ্যুষিত এলাকাতে গন্ডগোল হয়েছে। ওই পাহাড়ে একটা গ্রামে তো তারা বলেন আমরা ভোট দিতে পারেন, আমরা সেখানে পুলিং এজেন্ট দিতে পারেন, অভিযোগ করেন। আমার ভয়ে তো তারা করেন, আশ্রাম বাড়িও তো করেন, আমার কামসলার ঘাটও করেন, করার তাদের লোকই নাই। যেখানে দশরথ দেবের জন্ম সেখানে সিপিএম এর ফ্ল্যাগ ধরার লোক নাই, একটা পার্টি অফিস নাই, সেখানে এক্স সিএম আছে এডিসি রঞ্জিত বর্মা, সেখানে আরো অনেক বিধায়ক আছে। আজকে তাদের ফ্ল্যাগ ধরার লোক নাই, একটা বাজার সভা করতে পারেন আমরা। আর যুব নেতৃত্ব বলতে তো নাই, বয়সে কিছু লোক আছে দশরথ বাবুর আমলে, তারাও আজকে মাঠে নামছে না কেন? কারণ তারা টিপ্রাসাদেরকে অনেক কিছু করার কথা বলছিল, সেটা তারা তাদের রিজিমে তাদের ক্ষমতায় থাকাকালীন তারা করতে পারে। আজকে আমি বলবো এটিকে যে চুক্তিটা যা 1993 সালে দশরথ দেবের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদার থাকাকালীন হয়েছিল, কিন্তু তারাই 25 বছর ক্ষমতা থাকাকালীন সেটা রূপায়ণ করেন। আজকে ওনারা বলছে তীব্রামথা কিছু করতে পারেনি, নিজের আখিরে ঘুষে নিয়েছে। তাদের নেতাদের অবস্থা দেখুন, কোন নেতা আগরতলায় বাড়ি করেনি পাকা বাড়ি? জিতেন বাবু পাকা বাড়ি করেছেন, রাধাচরণ বাবু করেছেন, আর অনেক বাবু তো পাকা বাড়ি করে নিয়েছে, অগর বাবু করেছেন, আরো তো অনেক নেতা করেছেন। ওইগুলো কি তার কি অন্ধ? তারা দেখে না? ওরা বলছে তীব্রামথা নেতারা ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম পড়ে, তাদের ছেলে মেয়েরা পড়ে না। রাধাচরণ বাবু মেয়ে তো চাইনাতে পড়াশোনা করছে, আরো বাইরে অনেক নেতারা ছেলে মেয়ে তো বাইরে পড়াশোনা করছে, দিল্লিতে, বেঙ্গালুরুতে। এগুলি তারা দেখে না। এটা হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থে জনগণকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য। এই সমস্ত বক্তব্য আজকে গ্রামের মানুষরা খায় না, এটা চালাইতে পারে না। সেজন্য তারা ওই মেলার মার্কেট আশেপাশে কিছু 12-14 জন লোক স্লোগান দেওয়া ছাড়া তাদের অবস্থা আজকে নেই। সেই অবস্থানে আগের মতন কোন অবস্থানে এখানে স্লোগান দিয়ে তারা এইভাবে থাকছে। স্যার যে বিষয়টা বললেন যে 6 মাসের যে একটের বিষয়টা রয়েছে, 3.5 মাস চলে গেছে, সামনে আপনিও বললেন যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, এমন করতে করতে যে সময় চলে যাচ্ছে, 6 মাসের পর কি তার আর কোনো মূল্য থাকবে? চুক্তিতে তো 6 মাস তো হয়নি, আইপিএফটি 5 বছর হয়ে গেছে। তাদেরকে কিনা বলে হাই পাওয়ার কমিটি অনেক কিছু বলে তাদেরকে করলো, সেরকম করার তীব্রামথাকে সম্ভব হবে না। তীব্রামথা অনেক সচেতন, মহারাজ নিজে বলেছেন আইপিএফটিকে যে করছিল সেটা তীব্রামথাকে করা সম্ভব হবে না। ত্রিপুরার জনগণ দেখবে আগামী দিন তীব্রামথা কি সিদ্ধান্ত নেয়। স্যার 6 মাসের মধ্যে যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট না হয় বা গভর্নমেন্ট যে বিষয়গুলিতে আপনাদের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো যদি ইমপ্লিমেন্ট না হয় তবে আপনাদের কি স্টেপ থাকবে? না, আমার বিশ্বাস আছে যে এই 6 মাসের ভিতরে জয়েন্ট ওয়ার্কিং কমিটি করার পরে কোন বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হবে সেটা ঠিক হয়ে যাবে। সে করে এটা করতে প্রথমত জয়েন্ট ওয়ার্কিং কমিটি করতে হবে। তো ওয়ার্কিং কমিটি করার পরে মিটিং বসার পরে কোন বিষয়টা আমরা আগে নিয়ে আসবো সে বিষয়টা তো আমরা আলোচনা করতে হবে, তারপরে না এটা ইমপ্লিমেন্ট হবে। আগে তো ওয়ার্কিং কমিটিটা জয়েন্ট ওয়ার্কিং কমিটিটা করতে হবে না। দেখুন না 6 মাস তো হয়নি, তো অনেক 5 বছর 6 বছর পার হয়ে গেছে, কিছু তো করেনি। আমাদেরকে একটু সময় দিতে হবে না? চুক্তিটা দেখো ত্রিপুরার জনগণ মতটা কি করে। স্যার এটা সকলের মধ্যে একটা কনফিউশন রয়েছে, কনস্টিটিউশনাল সলিউশন এই শব্দটা এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে, এটার যদি একটু আপনি সেখানে ক্লিয়ারিফিকেশন। যেখানে কনস্টিটিউশনাল সলিউশনটা আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড একই। ভারতের সংবিধানে আর্টিকেল 2 আর 3 এটা তো সংবিধানে, এটা যদি করে এটা তো কনস্টিটিউশনাল সলিউশন। যা কিছু তো সংবিধানের ভিতরে, সংবিধানের বাইরে তারা হবে না। আর কিছু কিছু সাবজেক্ট যেটা সংবিধান সংশোধন করতে লাগে সেটা সংবিধান সংশোধন করবে, পার্লামেন্টে সংশোধন হবে, এটাতে কোনো ইয়ে নাই। আমি আগেও বলেছি যে
সেন্ট্রাল গভর্নমেন্টও বলেনি, লিখে দেয়নি যে তোমাদেরকে গ্রেটার ত্রিপুরা আমরা দেব। আমরাও আমাদের চুক্তিতে লেখা নেই যে আমরা গ্রেটার ত্রিপুরা দাবি করতে পারবো না। আমরা যে কোনো দিন আমরা এখন বিধানসভাতেও আমরা গ্রেটার ত্রিপুরা নিয়ে ভাষণ দিয়েছি, দাবি করেছি, আবার তুলবো, কেন তুলবো না? আমরা তো ছেড়ে দিইনি, আমরা তো বলিনি যে আমরা গ্রেটার ত্রিপুরা ছেড়ে দিয়েছি, আমরা বলিনি তো আমরা যে গ্রেটার ত্রিপুরা ছেড়েছি বলে আমরা বলিনি, কোথাও বলিনি। ওই দাবিতে আমরা অনার কাছে এখন। তবে স্যার কনস্টিটিউশনাল সলিউশন হওয়া মানে গ্রেটার গ্রেটার ত্রিপুরা এটাই গ্রেটার ত্রিপুরা সলিউশনটা আর্টিকেল 2(3) ও ইমপ্লিমেন্ট করে। এখন গভর্নমেন্ট কি করতেছে সেটা আমরা দেখছি, চুক্তিতে লেখা আছে, প্রেনবুলটা 1 পৃষ্ঠা, এর পিছনে তো অনেক কিছু আছে, সেটা তো আমিও দেখছি, মহারাজের সঙ্গে ওনার কাছে আমি দেখেছি। এখন জয়েন্ট ওয়ার্কিং কমিটি বসার পরে এগুলি অ্যানালাইসিস হবে, কোনটা সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে। স্যার আমরা বিশেষ কিছু গ্রামাঞ্চলের দিকে যদি নজর রাখি, সেখানে একটা আপনাদেরও একটা সময়ের অভিযোগ ছিল যে রাজ্য সরকার সেই পরিমাণ ইডিসির জন্য ফান্ড দেয় না, কিন্তু সেখানে বর্তমানে আপনারা বলাই চলে একটি চুক্তিতে আবদ্ধ রয়েছেন, সরকারের সাথে আপনারা রয়েছেন, বিরোধিতা করছেন না, তবে সেখানে নিশ্চয়ই আপনারা সেই পরিমাণ ফান্ড পাচ্ছেন। কেননা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত গ্রামাঞ্চলের দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনিও যান স্যার, দেখতে পাবেন বিশেষ কিছু জায়গা রয়েছে যেখানে নাকি এখনো রাস্তাঘাটের বেহাল দশা রয়েছে, লোকজন এখনো মাচার ঘরে বসবাস করে, এবং আমরা দেখতে পাই বিদ্যুৎ নেই বাড়িতে, জল আনতে নিচে গিয়ে জল কুড়িয়ে আনতে হয়। ছামনুর ভেতরের দিকে যদি আমরা প্রবেশ করি 3 কিলোমিটার বা 4 কিলোমিটার যে জায়গাগুলো রয়েছে, সেখানে আমরা সেই বিষয়গুলো দেখতে পাই। তো এই বিষয়ে কি বলবেন স্যার? এখন তো ফান্ড আছে বা আসছে হয়তো, এডিশনালের তো কোনো ক্ষমতাই নেই, রাস্তাঘাট নির্মাণ করা, মেরামত করা বা নতুন করে বানানোর কোনো ক্ষমতাই নেই। পিডব্লিউডি কত কিলোমিটার? 1000 কিলোমিটারও নেই। বছরে 2 কোটি টাকা, 4 কোটি টাকা, এর বিষয়ে তো আর বাজেটটা 1 কিলোমিটার রাস্তা করতে 1 কোটি টাকা চলে যায়। কিভাবে উন্নয়ন? এডিসির কোনো ক্ষমতাই নাই। আর ডিডব্লিউএস পানি জলে যেটা আপনি বলছেন, সেটা তো এডিসির হাতেই নাই, ডিপার্টমেন্টেই নাই, এডিসির হাতে। স্যার মডার্ন ভিলেজের আন্ডারেও আমরা বিশেষ কিছু জায়গায় দেখতে পেয়েছি এই অবস্থা রয়েছে, নল দাও কিন্তু জল আসে না। মুখ্যমন্ত্রীর যেটা মডেল ভিলেজ এটা আছে আমার এলাকাতে, এবছর দুইটা হয়েছে, ওইখানে তেমন আলাদা একটু বিশেষ কিছু টাকা পায় না, আরো 3-4 লক্ষ টাকা এক্সট্রা বেশি পায়। আর ওইখানে যেখানে অন্যান্য যে ভিলেজ কমিটিতে যেটা মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজে আর একটু অগ্রাধিকার দেওয়া হয়, যে সেখানে একটু ভালো করে ওই ভিলেজ কমিটির আন্ডারে বিদ্যুৎ ঠিকভাবে পরিচয় মানে সাপ্লাই করা, বা প্রতিটি ঘরে বিদ্যুৎ দেওয়া, প্রত্যেকের ঘরে ল্যাট্রিনের ব্যবস্থা আছে কিনা সেগুলো একটু যাচাই বাছাই করা হয়, এই মাত্র। এছাড়া আর কোনো ফান্ড নেই। আমি নিজেও তো এই বছর 2টা অনুমোদন নেন, আমি স্বাক্ষর করেছি, যেটা পাঠিয়েছে, এর বেশি কোনো নেই। 3 লক্ষ টাকা করে প্রতিটি বিসিতে এক্সট্রা। 3 লক্ষ টাকা কি হবে তুমি নিজে জানো। একটা ভিলেজে এখানে প্রায় 4000 উপর ভোটার থাকে, 3 লক্ষ টাকা কি কাজ হবে তুমি নিজে করো। স্যার অন্যান্য বিরোধী দলগুলো পঞ্চায়েত নির্বাচনের জন্য অনেকটাই ময়দানে নেমে পড়েছেন, কাজ করতে শুরু করেছেন, আপনারা কিভাবে কাজ করবেন, কি ধরনের পরিকল্পনা রয়েছে? আমাদের ভিতরে ইতিমধ্যে অনেক কিছু আমরা অগ্রসর হচ্ছি। আমাদের যেটা এই আছে সমর্থন আছে, তাদের মধ্যে আমরা অনেক অ্যাডভান্স করেছি। আমার রামচন্দ্রগাতেও আমি ইতিমধ্যে আলোচনা করেছি, আমার ব্লক প্রেসিডেন্ট আলোচনা করেছেন। আমাদের এখানে কিছু কোন সিটে আমরা দাঁড়াবো সে বিষয়টা আমরা ইতিমধ্যে আলোচনা করে নিচ্ছি, এবং এখন মহারাজার অনুমোদন, আমরা পার্টির অনুমোদন যদি পাই আমরা নির্বাচন করবো আমার নিজের রামচন্দ্রগাতে। স্যার জনগণ অবশ্যই একটা বিষয় জানতে চায়, আজকের এই সাংবাদিক সম্মেলনের পর অনেকেই বিভ্রান্তিতে রয়েছেন, আপনাদের যে একটা বক্তব্য রয়েছে যে রাজ্য সরকারের উপর আর আস্থা রাখছে না ত্রিপুরা কথাটা, এই কথাটার পর অনেকেই সেখানে একটা বিভ্রান্তিতে রয়েছেন। আমরা একটু জানতে চাইবো, বা আপনি যদি একটি ক্লিয়ারিফিকেশনের মাধ্যমে তুলে দেন বা জনগণকে একটু আশ্বস্ত করেন, কিভাবে আশ্বস্ত করেন? আমরা গভর্নমেন্টের যে উপর যে আস্থা হারিয়ে গেছি এটা আমরা কখনো বলি না। এটা বিরোধী দলের নেতা যে জিতেন বাবু তাদের বক্তব্য, আমরা আস্থা হারাইনি। যদি আস্থা হারাই তো আমরা সরকারের থেকে চলে আসতাম, আমাদের মিনিস্টার রিজাইন করে চলে আসতো, আমরা তো দিল্লিতে যাওয়ার জন্য টিম করতাম না। আমরা তো কথা বলছি, আলোচনা চলে আসে, আমরা দেখবো একটু সময় নিয়ে আমরা দেখবো কি ওরা গভর্নমেন্ট যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, নতুন গভর্নমেন্ট হয়েছে, একটা দুর্বল গভর্নমেন্ট হয়েছে, আমরা দেখতেছি ওরা কি করে। আমরা সঠিক সময়ে আমাদের পার্টি সিদ্ধান্ত নেবে, আমরা সরকারের সঙ্গে থাকবো না সরকার থেকে বেরিয়ে যাব। সুতরাং জনগণ বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
রাজনৈতিক উস্কানিমূলক অনেক দিয়ে থাকি, তাতে আমরা বিভ্রান্ত হয় না, আমরা নেতৃত্বরা বিভ্রান্ত হয় না, আমাদের জনগণকে বিভ্রান্ত হয় না, আমাদের নেতৃত্বের বিন্দু গ্রামাঞ্চল আমাদের মিটিং, আমাদের পার্টির গ্রাসরুট পর্যন্ত আমরা আলোচনা করি, তাদেরকে আমরা বোঝাই কি বিষয়ে আমরা আলোচনা চলছে, কিভাবে হচ্ছে অগ্রসর হচ্ছে, সে বিষয় নিয়ে আমরা এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। অর্থাৎ তিপ্রা স্যারা তিপ্রা মাথার উপর ভরসা রাখতে পারে বা রাখতে পারে, এটা 100% রাখতে পারে। এবং দেখবে আমরা তিপ্রা মাথায় একমাত্র মহবুবাগের নেতৃত্বে তিপ্রা মাথায় তিপ্রা সাথে কোনো না কোনো একটা কিছু অধিকার আমরা তুলে ধরতে পারি। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আমরা রয়েছি স্যার, রামচন্দ্র ঘাটবাসীর জন্য বা গোটা রাজ্যবাসীর জন্য আপনি কি বার্তা রাখবেন? আমি সারা ত্রিপুরা সঙ্গে রামচন্দ্র ঘাটের সকল জনগণকে বলবো, আপনারা অন্যান্য রাজনৈতিক দলে বিভ্রান্তমূলক বক্তব্যে আপনারা বিভ্রান্ত হবেন না। মহারাজার প্রতি আপনারা আস্থা রাখুন, মহারাজার প্রতি আপনাদের যে বিশ্বাস এখনো আছে, থাকবে বলে আমি বিশ্বাস করি। মহারাজ আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ত্রিপুরার জন্য আমি কোনো না কোনো কিছু একটু তাদের হাতে তুলে দিব, তাদের অধিকার, কৃষ্টি সংস্কৃতির অধিকার, রাজনৈতিক ক্ষমতার অধিকার, সেটা মাত্র আমরা চুক্তিতে আজকে 3.5 মাস এই আলোচনার মাধ্যমে আমরা আপনারা শুনেছেন। 6 মাস আপনারা অপেক্ষা করুন। ত্রিপুরা মথা এটা অন্যান্য পার্টি না, অন্যান্য আঞ্চলিক দল না, ত্রিপুরা মথা সঠিক সময়ে তার সিদ্ধান্ত জনগণের কাছে তুলে ধরবে এবং আপনারা সেটা দেখবেন। স্যার অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি রাজ্যে আজকের দিনে রাজ্য রাজনীতিতে আমরা উত্তাল একটা দেখতে পাই, সেখানে প্রত্যেকের মধ্যে নানান প্রশ্ন। সেই সাংবাদিক সম্মেলনের পর তিপ্রা মথার কিন্তু তাকে নিয়ে বিশেষ কিছু বিষয় আমরা স্পষ্টীকরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আমরা কথা বলার চেষ্টা করেছি তিপ্রা মথা দলেরই বিধায়কের সাথে। ওনার তরফ থেকে আমরা বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, হয়তোবা আপনারা কিছুটা স্পষ্টীকরণ পেয়েছেন। এই বলে আমাদের এখনকার যে বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর।